আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি। এই ঘটনায় শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন না, বাংলাদেশে অনেক বড় বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ভয়েস মেসেজেও পাঠানো হচ্ছে বিভিন্ন জনের নাম। কোনো বড় স্বর্ণ ব্যবসায়ীর নাম আছে এটা দেখি সোনা দ্বন্দ্ব আছে। এটা দেখেন মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে। আমি তো বলছি একটাই, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরাও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে পাচ্ছি। আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি, বিচার বিশ্লেষণ করেছি। যেহেতু মামলাটা এখনও তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কী কারণটাই কীটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। গোপাল বিশ্বাস ওখানে স্বর্ণের একজন ব্যবসায়ী, গোপাল বিশ্বাস যার বাসায় গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনও মানে এবং আমরা তার সাথে সে কী ব্যবসা করে সেটাও আমরা জেনেছি। তবে আমরা এই বিষয়ে এখন আমরা কিন্তু বলতে চাচ্ছি না। ঘুরে আসলেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন? এখন আর না, এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী। আমরা কিন্তু এখন দেখেন এইরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। 227 জন যাত্রী, 12 জন ক্রু তারা সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে প্রায় 3 বছর যাবৎ 46,000 বর্গ মাইল এলাকা কিন্তু তারা এটাকে খুঁজেছে। এখানে ঘটনা তো মানে মাসই পার হলো না। আমরা আশাবাদী বাকি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বিশেষ করে কলকাতা পুলিশ এমনকি সিআইডির যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা যাওয়ার কারণে না, আমরা যাওয়ার আগেও থেকেও তারা এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তারা তাদের অভিযান পরিচালনা করছে। এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলেছি তারা সেই জায়গায় আসামি নিয়ে গিয়েছেন। এবং আমরা যখনই তাদেরকে বললাম যে আপনারা আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি সেফটি ট্যাঙ্কি বা সুয়ারেজ লাইনটা একটু ভাঙার ব্যবস্থা করেন, তারা সেটাই কিন্তু সাথে সাথে করেছেন। আপনাদের কেন মনে হলো ভাই যে সেপটিক ট্যাঙ্ক ভাঙা দরকার? কেন মনে হলো যে সেপটিক ট্যাঙ্ক ভাঙা দরকার? আসলে আমার কাছে আসলে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাশ করতে পারে সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে আমাদের যে সুয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যদি যখন যদি ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সেই প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশই আলামত উদ্ধার হয়েছে। না, এটা ডিএনএ টেস্ট এবং সেটা ফরেন্সিক করার পরে না, এটা ওনাদের দেশেরও ডিএনএ যেহেতু মার্ডার মামলাটা শুরু রুজু হয়েছে, তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে। আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন, আমাদের মূল যে ঘাতক যা বলেছে সেটা এক্সামাইন করা। আমরা সেখানে আমরা যেটা ডিজিটাল এভিডেন্স ওটা আমরা গিয়ে তার সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাধ সেগুলো পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মকর্তাকে সেখানে সুরথাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক এবং সেখান থেকে যে ভিসেরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয়। এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল। আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা সুয়ারেজ লাইন এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা পরীক্ষা করতে বলেছিলাম, সেটা করেছে এবং উদ্ধারও হয়েছে। এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে কারণে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ভাই, আপনার কাছে কি মনে হয় এত বড় একটি ঘটনা ঘটালো ভারতের কেউ কোনো সহযোগী বা যোগসূত্রতা পাওয়া যাচ্ছে না? এটা তো আপনি তো এখনই নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা অবশ্যই আশাবাদী
আমরা মনে করি যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি। বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ, তারাও কাজ করছে। আমাদের বাংলাদেশের ডিবি আমরাও কাজ করব। এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই। ভাই কসাই জিহাদকে তো আপনি জিজ্ঞাসাবাদ করেছেন, আপনারা সে কোনো নতুন তথ্য দিয়েছে কিনা, আর কলকাতার পুলিশ আপনাদেরকে নতুন তথ্য দিয়েছে? আসলে আমরা তাদের সাথে তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরাও তত্ত্বের বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন, আমরাও অনেক তথ্য তাদেরকে শেয়ার করেছি। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা কলকাতা সিআইডি, বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয়, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, এসটিএফ সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে, অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনায় করেছি। আমি মনে করি আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। এটা তদন্তের স্বার্থে এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী পর্যায়ে জানাবো। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এক দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে? না, আসলে এটা ঠিকই বলেছেন। দেখেন আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে, ডাকাতি করে, দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায়, তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই। তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোন করি। ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন। যেমন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু মার্ডারের মামলা, আমরা এই মোল্লাকে কিন্তু আমরা থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তারপর কিছুদিন কামরাঙ্গীর চরে আপনি মনে আছে কিনা আপনাদের, আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল, সেখানে লেদার মুনিরকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে, তারপরে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি। বিষয়টা হচ্ছে আমি মনে করি যে এক সময় আমরা সেখানে না গিয়েই আমরা খালি টেলিফোনের মাধ্যমে এ সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম। কিন্তু এখন এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট বড় সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যাবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে পাকড়াও করবই। সবগুলি আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার, আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে। তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করছে। বিশেষ করে ধন্যবাদ জানাই যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে। দুদিন ঝড় বৃষ্টি ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তথ্যপদ আমাদের সংগ্রহ করেছে। এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশে যে হাই কমিশন ছিল ইন্ডিয়া, তারাও সার্বক্ষণিক আমাদের সাথে এই ঝড় বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তথ্যপত্রে সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও, আপনারা যে বেশ কয়েকদিন যাবৎ অধীর আগ্রহে আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তথ্যপত্রে আমাদের সাহায্য সহযোগিতা করেন। সবাইকে ধন্যবাদ।